তিনটা জায়গায় মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের প্রভাব দূর না করতে পারলে কৃষিতে আপনি প্রোডাক্টিভ ক্যাপিটালিজম ডেভেলপ করতে পারবেন না। কৃষিকাজের মধ্যেই সকলকে সংস্থান করতে পারবেন না। যা তারা খায় তাতে তাদের অপুষ্টি থাকে এবং আয়ু কমতে থাকে। কেন মেজরিটি ক্ষেত মজুর, কেন মেজরিটি কৃষক তারাই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হবে না? গ্রামাঞ্চলে কতগুলো প্রযুক্তি আসছে, জলসেচের জন্য ডিপ টিউবওয়েল আসছে, শ্যালো টিউবওয়েল আসছে। তাতে আগে যে গ্র্যাভিটেশনাল পদ্ধতিতে মাধ্যাকর্ষণের মাধ্যমে জলসেচ হতো, খাল বিল থেকে ড্রেন কেটে পানি আনতেন, সেটা আর এখন আপনি আনছেন না, সেটা কমে গেছে বা আনলেও খুব কম হচ্ছে। তো তাতে কিছু শ্রমিক প্রয়োজন হতো আগে, সেই শ্রমিকের প্রয়োজন এখন আর হচ্ছে না। আপনি জমি আগে চাষ করতেন হাল লাঙ্গল বলদ দিয়ে, এখন আপনি পাওয়ার টিলার দিয়ে করছেন, তাতেও কিছু শ্রমিকের প্রয়োজন কমে যাচ্ছে। আপনি আগে ধান কাটতেন অনেক লোক মিলে, এখন হারভেস্টার দিয়ে ধান কাটছেন, মারাই করছেন, ঝাড়াই করছেন, বস্তাবন্দিও করছেন, তাতেও আপনার শ্রমিক কমে যাচ্ছে। তার মানে কৃষিতে কিন্তু শ্রমিকের চাহিদা কমছে, কিন্তু আবার ওই জিনিসগুলো আনার জন্য কৃষিতে পুঁজির চাহিদা বাড়ছে, যান্ত্রিক পুঁজির চাহিদা বাড়ছে। তাহলে তো এটাই ছিল আইডিয়াল কন্ডিশন যে এখানে একটা ধনতান্ত্রিক কৃষি বিকশিত হবে। পুঁজিপতিরা আসবে, এসে এগুলো কিনবে, কিনে কৃষিকে আনবে এবং কম শ্রমিক দিয়ে ওই শ্রমিকদেরকে শোষণ করে মুনাফা করে আবার সেটা বিনিয়োগ করবে। কিন্তু সেইটা বাংলাদেশে হচ্ছে না। হচ্ছে কয়েকটা জায়গায়, যেটা দেখা যাচ্ছে ধরেন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে একটা কৃষক যদি ওই যন্ত্রগুলো কিনতে চায় তাহলে তার ইনিশিয়াল ক্যাপিটাল দরকার, তার সেই সেভিংস নাই। সেই ক্যাপিটাল যদি সে কৃষি ঋণ হিসাবে নেয় তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট 12%, সেটাতে তার পোষাবে না, কারণ আপনি ফসলের দাম সেরকম দিতে পারছেন না। ফসলের দাম আপনি আবার সেরকম কেন দিতে পারছেন না? কারণ যারা ওই ফসল কিনবে নন এগ্রিকালচারাল সেক্টরের, তাদের যে ওয়েজ এবং তাদের যে ইনকাম, তারা অত ইনকাম দিয়ে এই চাল টাল এগুলো কিনবে না। সুতরাং আপনি মার্কেটে গিয়ে আটকে যাচ্ছেন। ক্যাপিটালিস্ট দেখছে যে আমি ক্যাপিটালিস্ট কায়দায় যদি কৃষি চাষ করি তাহলে আমি পোষাতে পারবো। সুতরাং সে কী করছে, সে তার জমিটা ছোট ছোট ভাগ করে সাবসিস্টেন্স ফার্মারদের কাছে দিয়ে দিচ্ছে, যে তুমি তোমার 5-6 জন লোক নিয়ে উদয়াস্ত পরিশ্রম করবে, কম খাবে, সারা রাত কাজ করবে, করে যে ফসলটা ফলাবে তার একটা বড় অংশ তোমার খোরাকি হবে, আর একটা অংশ দিয়ে তুমি তোমার ওই অকৃষিজ প্রয়োজনীয় পণ্য কিনবে, আর একটা অংশ দিয়ে তোমার এনজিওর যেই টাকাটা নিয়ে তুমি জমিটা ভাড়া নিয়েছিলে সেই টাকাটা শোধ করে। এর ফলে আপনি মিনি ফান্ডিস্ট কেস, যেটাকে মনিরুল বলল, ছোট ছোট অসংখ্য সাবসিস্টেন্স খামার আমাদের প্রধান কৃষি শ্রমিকে পরিণত হয়েছে। এদেরকে আমরা প্রান্তিক চাষি বলতে পারি, এদেরকে আমরা কৃষি শ্রমিকও বলতে পারি, মানে কৃষিতে এগ্রিকালচার শ্রমিক, এবং এরাই একটা ভান্ডার, ফিউচার প্রোলেটারিয়েট বাহিনীর একটা ভান্ডার। এখান থেকেই কিছু লোক পরে বিদেশে চলে যাবে, কৃষি থেকে উৎখাত হয়ে যাবে, অথবা গার্মেন্টসের কারখানায় যাবে, অথবা গ্রামাঞ্চলে যদি ছোট এবং মাঝারি কয়েকটা খামার গড়ে উঠতে পারে, সেটা হলো পোলট্রিতে হতে পারে, মৎস্যতে হতে পারে, অথবা গবাদি পশুতে হতে পারে, অথবা খুব ভালো বাগান যেগুলো মানে উচ্চ মূল্যের ফলমূল শাকসবজি, অথবা বাইরের ঢাকা শহরের কাজী ফার্ম বা অন্য কেউ মনে করেছে যে আচ্ছা গ্রামে গিয়ে আমি ক্যাপিটাল অ্যাগ্রো বিজনেস করব। তাহলে ক্যাপিটালিজমের লিডিং সেক্টরটা হয়ে যাচ্ছে ছোট্ট একটা সেক্টর, এবং সেটা শস্য খাতে আর নয়, অন্য যেসব উচ্চ মূল্যের ফসল সেখানে। এবং সেইটাকে হয়তো আমরা একটা পাথ হতে পারে, কৃষি থেকে বার হওয়ার একটা পাথ হতে পারে ওইসব হাঁস মুরগির খামার, মৎস্য, এগুলোকে যদি আমি ক্যাপিটাল ঠিক মতো দিয়ে, মার্কেট ঠিক মতো দিয়ে, এক্সপোর্টের সঙ্গে লিঙ্কেজ করে করতে পারি, তাহলে আপনাকে ওই যে সিন্ডিকেট অফ অ্যাগ্রো বিজনেস, যেটা কাজী ফার্মের মতো শহর থেকে গিয়ে ওটা দখল করতে চাচ্ছে, তার বদলে গ্রামের মধ্যেই একটা ছোট এবং মাঝারি ক্যাপিটালিস্ট সেক্টর, সেইটা আপনাকে ডেভেলপ করতে হবে। সেইটার জন্য কিছু কিছু, যেমন উনি বললেন যে ফিড একটা ক্রাইসিস, ফিড মার্কেটটাও তাহলে ওদের হাত থেকে নিয়ে নিতে হবে। তারপরে অন্যান্য ইনিশিয়াল ক্যাপিটাল একটা ক্রাইসিস, এনজিওর কাছ থেকে 22% লোনে ইনিশিয়াল ক্যাপিটাল নিলে সে ওই সাবসিস্টেন্স ক্রপের মধ্যেই তাকে থাকতে হবে। সুতরাং ক্রেডিট মার্কেট, ইনপুট মার্কেট অ্যান্ড পণ্য মার্কেট, ফসল মার্কেট, এই তিনটা জায়গায় মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের প্রভাব দূর না করতে পারলে কৃষিতে আপনি প্রোডাক্টিভ ক্যাপিটালিজম ডেভেলপ করতে পারবেন না। আর এটা যদি ওদের হাতে ছেড়ে দেন তাহলে এখন যেভাবে আছে
সেই মিনি ফান্ডিস্ট কেস, ধুকে ধুকে আস্তে আস্তে মরে যাওয়া এবং তারপরে কৃষিতে আর কাজ করতে না চাওয়া, এই জিনিসটাই আমাদের ভাগ্যে থাকবে। এখন আমরা কি দাবি করতে পারি, এখানে কয়েকটা দাবি আমি তুলে ধরছি, যেটা ওই আনোয়ার হোসেন রেজা করেছিল, সেটা আপনার জন্য একটা ইনপুট। আপনি যদি এটা পারেন, আপনার বর্তমান সরকার বলে যে এই সুযোগ, নতুন নির্বাচন পরে কে আসবে না আসবে আর জানা যায় না, তখন তোমরা এগুলো কিছুই করতে পারবে না, যা করতে পারো এই সুযোগ। এটা হলো ডক্টর ইউনূসের একটা প্রিয় কথা। যদি এই কথাটা সত্য হয়, তাহলে এই সুযোগে আমরা কয়েকটা দাবি তুলে ধরছি। যদি আপনারা এইসব রিফর্ম করতে পারলেন, কিন্তু এটা করতে গেলে আপনাদেরকে তাহলে ওই শত্রুদের বিরুদ্ধে, যেই শত্রুদের কথা বললাম আমি, তাদের বিরুদ্ধে বহুজাতিক কোম্পানি, অ্যাগ্রো বিজনেস, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, এদের বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে। সেটা যদি পারেন তাহলে তো খুবই ভালো। তবে আপনারা চলে গেলে আবার কারা ক্ষমতায় আসবে, তারা আবার কাদের প্রতিনিধি হবে, সেটা তো একটা থাকলোই থ্রেট। তবু কিন্তু আমরা এই সুযোগে এই দাবিগুলো করছি। একটা হলো, 1 নম্বর হলো, এগুলো অবশ্য 80-র দশকে ক্ষেত মজুর সমিতি এই দাবিগুলো তুলেছিল, কিছু স্ট্রাগল করেছিল, তার ফলে কিছু সংস্কার হয়েছিল, পরে আবার এগুলো সব হাতছাড়া হয়ে গেছে। যেমন একটা ছিল কি, যেসব খাস জমি সরকারি মালিকানায় বা বেদখল হয়ে গ্রামীণ প্রভাবশালীদের দখলে চলে গেছে, আবাদিও আছে অনাবাদিও আছে, পুকুরও আছে জলাশয় আছে, সেগুলি বার করে এনে তাদের কাছ থেকে ভূমিহীনদের নামে বিক্রয়ের অযোগ্য শর্তে লিখে দিতে হবে। খাস জমি বা পুকুর একটু বড় হলে সমিতি তখন তা লাল ঝান্ডা আন্দোলন করে যৌথ মালিকানার অধীনে নিয়ে আসতো। লাল ঝান্ডা করে আমি নিজে গিয়ে, ওই যে 60,000 পুকুরের কথা বললো, তার একটা পুকুরে গিয়ে আমি খালই থেকে মাছ ছেড়ে সমিতির মালিকানাধীন পুকুর হিসাবে চালু করে দিয়ে আসছিলাম। তারপরে 2 বছরের মধ্যে এটা আবার হাতছাড়া হয়ে গেছে। যেই সার্ভিস কন্ট্রাক্টরের কথা মনির বলল, সেরকম সার্ভিস কন্ট্রাক্টর বাইরে থেকে পুঁজি নিয়ে যাবে কেন? ভূমিহীন ক্ষেত মজুররাই 2-3টা পাওয়ার টিলারের মালিক হতে পারে সমবায় করে, এবং তারা ওই সার্ভিস কন্ট্রাক্ট দিতে পারে। সার্ভিস কন্ট্রাক্টরটাও বাইরে থেকে দেওয়ার দরকার নাই, গ্রামের মধ্যে থেকেই এটা। যেমন সেই সময় ক্ষেত মজুর সমিতির একটা পপুলার স্লোগান ছিল, 2.5 হাত লাঠি ধরো, খাস জমি দখল করো। এখন আমার মনে হয় না সেটা আর সম্ভব। সেই পরিমাণ জমিও নাই, সেরকম উৎসাহও নাই, এবং ক্ষেত মজুররাও আর সেই আশায় নাই। কিন্তু একটা প্রিয় দাবি আছে সমস্ত গ্রামের অধিকাংশ মানুষের, মাথার উপর একটা ছাদ চাই, একটা বসত ভিটা চাই, এবং ওই বসত ভিটার জন্য আশ্রয়ন প্রকল্প করা হয়েছিল, কিন্তু সেটা কী ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতি হয়েছে, এবং সেটাকে ঠিক করে এটাকে আবার লাইনে আনা যায় কিনা সেটা চিন্তা করা যেতে পারে। দ্বিতীয় দাবি ছিল তাদের ন্যূনতম মজুরি, স্ট্যান্ডার্ড মজুরি। এখন ন্যূনতম মজুরি সেক্টর ওয়াইজ ডিফাইন্ড হয়, হয়তো গার্মেন্টস একটা সেক্টরে হয়েছে, চা বাগানে একটা হয়েছে, অন্য একটা জায়গায় হয়েছে। কৃষিতে করা সম্ভব কিনা সেটা একটা ভালো করে বিবেচনা করে দেখা দরকার। তৃতীয় এবং লাস্ট দাবি যেটা, সেটা হলো, এখন আপনি এই মুহূর্তে কৃষিকাজের মধ্যেই সকলকে সংস্থান করতে পারবেন না। যতদিন সংস্থান করতে না পারলেন, ততদিন যে 3 থেকে 4 কোটি দরিদ্র সীমার নিচের লোক আছে, যাদের খাদ্য এবং অন্যান্য মিলিয়ে যা তারা খায়, তাতে তাদের অপুষ্টি থাকে এবং আয়ু কমতে থাকে। সেই গ্যাপটা পূরণের জন্য আপনাকে এখনকার মতো যেই সব 150 রকম সোশ্যাল সেফটি নেটের প্রকল্প আছে, সেই জায়গাগুলোতে আপনাকে ভাতা দিতে হবে। আরেকটা খুব ইজি সলিউশন আছে, সেটা হলো আপনি আনসার বা সোলজার বা অর্গানাইজ সেক্টরে ইজি বলে রেশন দিয়ে দিচ্ছেন। সেটা না দিয়ে আপনি গ্রামাঞ্চলে দারিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকে আপনি 15 দিন পর পর সমাজ কল্যাণের কার্ড পায় বা টিসিবির কার্ড পায়। এটা যদি আপনি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে ওদের জন্য একটা মিনিমাম রেশনের ব্যবস্থা করতে পারেন, আমি বলছি না ইউনিভার্সাল পল্লী রেশন, কিন্তু আমি বলছি যে শহরের বস্তিবাসী এবং গ্রামের দরিদ্র মানুষ, তাদের জন্য যদি একটা রেশনের ব্যবস্থা করতে পারেন তাহলে হবে। তবে এইখানে একটা প্রবলেম থেকে যাবে, সেটা হলো সিলেকশন, কাকে আপনি রেশনে আনবেন কাকে আনবেন না। এবং এইটা যখন আনতে যাবেন এবং করতে যাবেন, তখন 2 ধরনের এররের মুখোমুখি আপনি হবেন। একটা হলো ইনক্লুশন এরর, মানে এমন লোককে আপনি এনেছেন, সে হলো চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, ওদেরকে দায়িত্ব দিয়েছেন ঠিক করতে, তারা এমন লিস্ট বানিয়ে দিয়েছে যেটা হলো তাদের আত্মীয় স্বজন ধনী লোক। আরেকটা হলো এক্সক্লুশন এরর, অর্থাৎ যে আসলে ধনী নয় তাকে আপনি আনতে পারছেন না।
এইটার সমাধানের একটা বেস্ট উপায় আমার শিক্ষক ডক্টর আনিসুর রহমান বলেছিল, সেইটা বলেই আমি, এবং এই রিবেরও হোল ফিলসফির প্রবক্তা ছিলেন তিনি, সেটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব। খুবই মর্মান্তিক একটা আলোচনা। ৭৪-এর দুর্ভিক্ষের সময়ে ডক্টর আনিসুর রহমান জানলেন যে গ্রামাঞ্চলে মানুষ বস্ত্র নাই, বস্ত্রহীন। তখন তিনি অল্প কিছু বস্ত্র নিয়ে নৌকায় করে ঘুরতে গেলেন বস্ত্র বন্টনের জন্য। একটা দ্বীপে উনি নেমেছেন, তখন তাকে ১,০০০ লোক ২,০০০ হাত ঘেরাও করেছে, তার হাতে আছে ৭টা বস্ত্র। তো তিনি এই ২,০০০ লোককে কেমনে দিবেন? তখন উনি বললেন যে ভাই তোমরা নিজেরাই ঠিক করো কোন ৭ জনকে আমি এই ৭টা কাপড় দেব। আনিসুর রহমান পরবর্তীকালে তার অভিজ্ঞতায় লিখেছেন, যখন আমি এটা তাদেরকে বললাম তখন ভিক্ষার হাতগুলো আস্তে করে নিচে নেমে আসলো, মানুষের হাতে পরিণত হলো। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলো, করে বলল যে দেখেন আমাদের কাউকেই দেওয়ার দরকার নেই। কেন? বললো যে এমন 7টা পরিবার গ্রামে আছে যারা ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় আছে, তারা আসতে পারে নাই, আপনি তাদেরকে দিয়ে দেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে সিস্টেম হবে এরকম যে প্রত্যেক বছর সন্ধ্যাবেলা প্রত্যেকটা ওয়ার্ডে সমস্ত লোকাল পিপলের জেনারেল অ্যাসেম্বলি হবে। তারা ঠিক করে দেবে যে এই আয়ের নিচে কারা আছে না আছে। কেউ যদি সেখানে মিথ্যা কথা বলে তার প্রতিবেশী তাকে আটকে দেবে। এই সেলফ সিলেকশন পদ্ধতি ছাড়া আপনি কোনোভাবেই দুর্নীতি দূর করতে পারবেন না। এবং এই পদ্ধতি অন্তত 10টা গ্রামেও যদি চালু হয়, তারপরে এটা আগুনের মতো যদি চারিদিকে ছড়িয়ে যায়। এক সময় ওই 80-র দশকে ক্ষেত মজুর সমিতির প্রোগ্রাম ছিল এরকম যে গ্রামে যত ডেলিভারি অফ সার্ভিসেস যাবে, যত প্রজেক্ট যাবে, যত টাকা যাবে, তার এগেইনস্টে একটা সাইনবোর্ড থাকবে গ্রামে, সেই প্রজেক্ট সাইটে। সেখানে লেখা থাকবে এত টাকা এসেছে, এতজন লোকের উপকার ভোগ করার কথা, এতটা করে টাকা করে মজুরি থাকতে হবে। তারপরে দেখা যাক না মজুরিরা নিজেরা নিজেদের অধিকার বুঝে নিতে পারে কি না পারে। কিন্তু এখন তো সেই ট্রান্সপারেন্সিও নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই। আর সবচেয়ে বড় এবং লাস্ট কথা হলো, তৃণমূল নির্বাচনটা যদি টাকার প্রভাব মুক্ত করা যায়, তাহলে কেন মেজরিটি ক্ষেত মজুর, কেন মেজরিটি কৃষক তারাই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হবে না? তারাই হতে পারবে। এবং তখন গ্রামীণ ক্ষমতা কাঠামো বদলাবে, তখন মাইক্রো গণতন্ত্র হলে ম্যাক্রো গণতন্ত্রও হবে।